নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। সমবায় ব্যাংক ও সোনার দোকানে লুট, তমলুকে তদন্তে পুলিশ। সিপিএম এর জোনাল কমিটির অফিস দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সফল হলদিয়া বিবেকানন্দ মিশন আশ্রমের দৃষ্টিহীন পড়ুয়ারা সংবর্ধনা দিলেন সাংসদ শুভেন্দু অধিকারী। মাকড়সার কামড়ে ডেবরায় জখম 7, আতঙ্ক এলাকায়। নদী দূষণ রোধে বিশেষ সেমিনার হলদিয়ায়, উদ্যোগে হলদিয়া উপকূল রক্ষী বাহিনী। কৃষি সিঁচাই যোজনা প্রকল্প চালু করার উদ্যোগ, জেলাতে বিশেষ সচেতনতা শিবির কৃষকদের জন্য, জানালেন জেলা কৃষি অধিকর্তা। তমলুকে যুবকের অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে পুলিশ। অ্যাডভেঞ্চার স্পোর্টসে মার খাচ্ছে মাছ ব্যবসা, উদয়পুরে সংকটে মৎস্যজীবীরা। আসছি বিস্তারিত খবরে। ফের ডাকাতির ঘটনা ঘটল তমলুকে। মঙ্গলবার গভীর রাতে তমলুকের নিকাশি বাজার এলাকায় একটি সমবায় ব্যাংকে ও একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ওই ব্যাংক থেকে প্রায় 32,000 টাকা এবং সোনার দোকান থেকে প্রায় 2.5 লক্ষ টাকার গয়না লুট করা হয়। এমনকি আরেকটি সোনার দোকানে ডাকাতির চেষ্টা করা হয়। ডিমারি বাজার নেতাজি নগরের পর ফের ডাকাতির ঘটনা ঘটায় উঠছে নিরাপত্তার প্রশ্ন। দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল তমলুকে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে তমলুকের নিকাশি বাজার এলাকায়। এলাকারই একটি সমবায় ব্যাংকে ও একটি সোনার দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা। আরেকটি সোনার দোকানে ডাকাতির চেষ্টা করা হয়। সোনার দোকানগুলিতে শাটার কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। দোকান থেকে প্রায় 40 গ্রামের মতো সোনা ও 2.5 কেজির মতো রূপোর গহনা লুট করা হয়। সব মিলিয়ে প্রায় 2.5 লক্ষ টাকার মতো ডাকাতির ঘটনা ঘটে। বুধবার সকালে দরজা ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সকালে আমি যখন বাড়ি থেকে এসে দেখলাম যে এই পরিস্থিতি, বা আমাকে তার আগে একটু খবর দিয়েছিল ফোন করে, যারা দেখেছে কাজটাকে। স্থানীয় না, নিচে যে দোকান ছিল ওরা এসে দেখেছে। ওরা এসে দেখার পরে আমাকে বললো, তখন আমি অলরেডি রাস্তাতে বেরিয়ে চলে এসেছিলাম। তো এসে দেখলাম এই পরিস্থিতি। তো ছিল ওই যে মালটা বললাম যে 2.5 কিলোর মতো রূপো ছিল। আর আমি নিজে যেহেতু কাজ করি, তো সোনাটা আমার কম ছিল, মানে 40 গ্রামের মতো ছিল। ওটার দাম কত এখন বাজারে? ওটা ধরুন না 1-এর বাইরে তো আসবে, 1 লাখের উপরে আসবে। কত হচ্ছে সেটা বলুন। আপনার 1 লাখ টাকার মতো ক্ষতি? না, মানে ওটা সোনাটার দাম। আচ্ছা, এবার রূপোটা আপনার এসে যাবে 2.5 কিলোর রূপোর দাম কত আসবে আপনার? ধরুন না 80-1 লাখের মতো। ওটাও টোটাল 2-এর মতো 2 লাখ টাকা। নাইট গার্ড ছিল, মানে ওই সিভিক যেটাকে বলা হয়, থাকে বাজারে ছিল বর্তমানে। তো এখন ওরা এদিকে এসছে কিনা, এখন কি ব্যাপার, ওরাও এসেছিল, দেখে গেছিল। অন্যদিকে সামান্য কিছুটা দূরেই একটি সমবায় ব্যাংকেও একই কায়দায় লুট করে দুষ্কৃতীরা। ব্যাংকের লকার থেকে প্রায় 32,000 টাকা খোয়া গেছে বলে অভিযোগ। বুধবার পুলিশ ঘটনাস্থলে আসে। কত টাকা? আমাকে এখানে স্থানীয় দোকানদাররা ফোনে জানাইলো যে ওই সমিতির দরজা ভাঙা গেছে। আমি তখন ওই 7:30টার সময় এসে দেখি, ওই আপনারা যে অবস্থায় দেখছেন এই অবস্থায় এসে দেখলাম আর কি। আর ইন দি মিন টাইম পুলিশও এসে পৌঁছে গেছে। মানে পুলিশকে আপনি ফোন করেছেন? না, স্থানীয়। আপনাদের কী চুরি হয়েছে ব্যাংকে? আমি তো দেখলাম কাগজপত্র সব ঠিক আছে। ওই 32,000 টাকার নগদ ওই লোকারে যেটা ছিল সেটা। শাটার ভাঙছে, ওই দরজা ভাঙছে, তারপরে সেখানে আলমারি ভাঙছে, এবং আলমারি ভেঙে তারপরে ওই লোকারটা ভাঙিয়ে ওই তার ভিতর থেকে টাকা বের করছে। বছর 2 আগে। তখন এই শাটার ছিল না? তখন কী হয়েছিল? তখন শাটারটা ছিল না। আচ্ছা, তখন ওই এইভাবে যেভাবে কনস্ট্রাকশনটা দেখছেন ওই একই কনস্ট্রাকশন ছিল, বাড়তি এখন এই শাটারটা লাগানো হয়েছে। আপনারা কাউকে কি অনুমান করছেন? না, এখানে অনুমান করতে
পুলিশ ওনারা ওই ছবি টবি তুললেন এবং এসে বলছে সাউথ 24 পরগনার গ্যাংয়ের কাজ হতে পারে। আমার নাম নারায়ণ চৌদ্রপাল, আমি ম্যানেজার। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে ডিমারি বাজার এলাকায় দুটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে আহত হন 3 ক্যাটারিং সংস্থার কর্মী। অন্যদিকে তমলুকের নেতাজি নগরেও রাতের অন্ধকারে 3টি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। বারবার লুঠের ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে, আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলেও। পুলিশ আসছিল, সে দেখে বলবে যে এই কাজ সাউথ 24 পরগনার গ্যাং ছাড়া এগুলো স্থানীয় করেনি, যাদেরকে কিছুদিন আগে এতে ধরছিল, ডিমারির কাছে ধরছিল, বলে তাদেরই গ্যাংয়ের কাজ। বলে সেখানে 2 জন ধরা পড়ছিল, 1 জন পড়েনি। আরো 2টো দোকান চুরি হয়েছে, একটা সোনা দোকান, 2টো সোনা দোকান, একটাকে ভাঙছে, ঢুকতে পারেনি, আর একটা সেখানে ভেঙে তার অনেক কিছু মাল নিয়ে পালিয়ে গেছে। সমরেশ মাঝি, স্থানীয় দোকানদার। জাহাঙ্গীর বাদশাহ, পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। বিরোধীদের দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। নন্দীগ্রাম বাজারে সিপিএম জোনাল কমিটির অফিসে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল, তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূল। এ বিষয়ে প্রতিক্রিয়া দিলেন স্থানীয় তৃণমূল নেতা সুদীপ করণ। সেটা 2011 সালে এবং 2016 সালে প্রমাণিত হয়েছে। হতাশাগ্রস্ত হয়ে সিপিএমের যারা সমর্থক ছিলেন, এই কিছুদিন আগে তারা গিয়ে দেখতেই পারেন, সিপিএমের জোনাল পাবলিক অফিস 2007 সালের পর থেকে প্রত্যক্ত ছিল, মানে পরিত্যক্ত ছিল, আজও পরিত্যক্ত। যারা লাগিয়েছে তাদেরকে আমরা বলেছি এভাবে পতাকা লাগানো যাবে না, এবং এটাকে আমরা তাড়াতাড়ি এটা ব্যবস্থা নেব। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন হলদিয়া বিবেকানন্দ মিশন আশ্রমের 24 জন দৃষ্টিহীন পরীক্ষার্থী। মঙ্গলবার ওই পড়ুয়াদের সংবর্ধনা জ্ঞাপন করলেন নন্দীগ্রাম বিধানসভার নবনির্বাচিত বিধায়ক শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দরা। প্রতিবন্ধকতাকে জয় করে পড়ুয়ারা যেভাবে এগিয়ে চলেছে তা প্রশংসনীয় জানালেন শুভেন্দুবাবু। 2016 শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের সাফল্যের জন্য মঙ্গলবার হলদিয়ার বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন শিক্ষায়তনের সকল দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ তথা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক শুভেন্দু অধিকারী। এই স্কুল থেকে চলতি বছরে 9 জন দৃষ্টিহীন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। এদের সকলেই প্রত্যেক বিষয়ে ভালো নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়েছেন এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিলেন 15 জন পরীক্ষার্থী। 15 জনই উত্তীর্ণ হন। সংবর্ধনা মঞ্চে আশ্রম অধ্যক্ষ স্বামী বিশ্বনাথ নন্দজি মহারাজ, নেত্র নিরাময় নিকেতনের সম্পাদক স্বামী বিবেকাত্মানন্দজি মহারাজ, স্কুল শিক্ষক আশিস পণ্ডা মহাশয়, পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি শ্রীমতী মধুরিমা মণ্ডল, মিশন হাসপাতালের স্বাস্থ্য অধিকর্তা ডক্টর অসীম কুমার শীল ছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে আর্থিক সাহায্য তুলে দেন শুভেন্দুবাবু। বিবেকানন্দ মিশন আশ্রমের ঐকান্তিক প্রচেষ্টায় যেভাবে দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে চলেছে তা খুবই প্রশংসনীয়, এদিন এমনটাই জানান সাংসদ। উল্লেখ্য, দৃষ্টিহীনদের জন্য এই আবাসিক স্কুলটি 1978 সালে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার বিভাগের অনুমোদন ক্রমে শুরু হয়েছিল। ইতিমধ্যে এই স্কুলে পড়াশোনা করে প্রায় 82 জন দৃষ্টিহীন কৃতি ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও অনেক দৃষ্টিহীন পড়ুয়া খেলাধুলায় ভালো হওয়ার কারণে সরকারি বিভিন্ন দপ্তরে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। 2011 সাল থেকে আশ্রম কর্তৃপক্ষ করার সুযোগ দিয়েছে। এটা করি, এটা পুণ্যের কাজ এবং এটা করে আমি কৃতার্থ, যেহেতু আমাদের দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা রাজ্যের এবং ভারতবর্ষের মধ্যে অত্যন্ত গৌরবের জায়গায় যায় এবং এই প্রতিষ্ঠান তাদের সেটা তৈরি করে। স্বাভাবিকভাবে এটা যে তারা গ্রহণ করছে আমার হাত থেকে, এর জন্য আমি খুশি। তো আমি তো সংসদীয় ব্যবস্থায় সকলে এক জায়গায় চিরদিন তো থাকেন না, তো একটা কর্তব্যের মধ্যে পড়ে। আমার তো এটা করার পিছনে কোনো উদ্দেশ্য ছিল না, একটা দায়বদ্ধতা ছিল, আর একটা আমার এইটা যে আবিষ্কার করেছিলাম আমি, সেই আবিষ্কারটাকে স্বীকৃতি দেওয়ার মানসিকতা ছিল, এই দুটো জায়গা থেকেই করা। তো সাথে সাথে আমাদের এই জেলায় পরপর কয়েক বছর, এবারেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে শতাংশের বিচারে
আমাদের পূর্ব মেদিনীপুরের ছেলেরা রাজ্যের মধ্যে প্রথম হয়েছে, এটাও আমাদের কাছে খুব গর্বের এবং খুশি। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। বিষাক্ত মাকড়সার কামড়ে ডেবরায় জখম হলেন 7 জন। গত 1.5-2 সপ্তাহ ধরে মূলত কংসাবতী নদী সংলগ্ন এলাকায় এই মাকড়সা লোকজনকে কামড়াচ্ছিল। জখমরা ডেবরা গ্রামীণ হাসপাতাল ও মেদিনীপুর হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা এলাকা পরিদর্শন করেন। এটা প্রত্যন্ত গ্রামে ডেবরা ব্লকে, আমরা ওখানে 5টা কেস ভর্তি আছে। এখানে ডেবরা থেকে আরেকটা কেস এখানে রেফার করেছি ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে। মূলত একটা বিশেষ ধরনের মাকড়সা, খুব সম্ভব আমার মনে হয় এই বিশেষ ধরনের মাকড়সার নাম হয়তো ট্যারেন্টুলা হওয়ার সম্ভাবনা বেশি। এই মাকড়সার পাতে প্রচুর পরিমাণে রোম আছে এবং পতঙ্গ, পুরো ফিচার্স আমরা পাচ্ছি। এই রোগে মূলত যেখানে কামড়াচ্ছে সেখানে কিন্তু পুরো ফুলে যাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে এবং চোখ ড্রুলিং, সাপ কামড়া যেমন হয় সেরকম চোখে পাতা পড়ে যাচ্ছে, মুখ থেকে লালা বেরোচ্ছে এবং শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে। এবং যে গ্রামে এই ধরনের কামড় হয়েছে সেই গ্রামে গিয়ে আমরা খোঁজ খবর নেব এবং স্বাস্থ্য দপ্তর থেকে আমরা জানিয়েছি যে এটা ভয় পাওয়ার কিছু নয়, সাপে কামড়ানো নয়, এটা বিশেষ ধরনের মাকড়সা প্রজাতি। সেই প্রজাতি আমাদের যেটা মনে হয় সেটা হয়তো ট্যারেন্টুলা প্রজাতি হওয়ার সম্ভাবনা বেশি। আর আমরা মূলত মানুষকে যাতে ভয় ভ্রান্তি না হয় তার জন্য আমরা চেষ্টা করছি এবং প্রাথমিক চিকিৎসা আমরা করব। প্রাথমিক চিকিৎসা না রেসপন্স করলে তখন কিন্তু আমরা বড় হসপিটালে পাঠাবো। এর যে ভেনম, যেটা স্পেসিফিক ভেনম, সেটা সহসা পাওয়া যায় না। গ্রামে গঞ্জে আতঙ্ক ছড়ানোর কিছু নেই। আমরা কিন্তু স্পেশাল মেডিকেল টিম ইতিমধ্যে আমরা রওনা হচ্ছি, ওখানে একটা আলোচনা চক্র করব। আমি ডক্টর প্রধান, ডেপুটি সিএমও টু পশ্চিম মেদিনীপুর। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। নদী দূষণকে কিভাবে রোধ করা যায় সেই বিষয় নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করে হলদিয়া উপকূলরক্ষী বাহিনী। দুদিনের এই সেমিনারে মঙ্গলবার হলদিয়া বন্দরে তৈল উত্তোলন ও পরিশোধনের প্রক্রিয়া দেখানো হয়। উপস্থিত ছিলেন কোস্টগার্ড আধিকারিক, হলদিয়া বন্দর ও শিল্প সংস্থার আধিকারিকেরা। বিষয়টি স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্ভুক্ত। And here all the delegates to these kindly scattered so that equipment are placed. Firstly, now I will be showing all. ये हम आज ये PR सेमिनार का 2 दिन का अंत में ये मैसेज देना चाहते हैं देशवासियों को एंड हल्दिया वासियों को थ्रू और print and electronic media friends that we all should keep our environment green and clean so that our future generations live happily on earth and in the surrounding. And for that systems are in place. It is the stakeholders, the state and central agencies are working together to achieve the same, and there is no doubt our efforts to keep our surrounding neat and clean will bring desired results. स्वच्छ भारत हमको ये सोचना नहीं चाहिए स्वच्छ भारत ओनली इन लैंड मैसेस में कन्फाइंड है। स्वच्छ भारत इंडियन कोस्ट गार्ड शिप्स also undertake the Swachh Bharat Abhiyan outward sea, that is up to 200 nautical miles, over which India has got jurisdiction. This clean sea is a part of Swachh Bharat Abhiyan launched by Government of India.
জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। জলের অভাবে কৃষিকাজে ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষকদের। কৃষির উন্নতির স্বার্থে কৃষি সিঁচাই যোজনা প্রকল্প চালু হতে চলেছে। তার আগে সচেতনতা বৃদ্ধির জন্য ব্লকে ব্লকে শিবিরের আয়োজন করা হয়েছে। সামনের মরশুম থেকে শিবিরগুলি অনুষ্ঠিত হবে জেলায়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে কৃষিতে উন্নতির জন্য কৃষি সিঁচাই যোজনা প্রকল্প চালু করা হবে সারা রাজ্যের সাথে সাথে পূর্ব মেদিনীপুর জেলাতেও। এমনটাই জানালেন জেলা কৃষি অধিকর্তা সুশান্ত মহাপাত্র। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনায় আমরা আমাদের জেলার পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট ইরিগেশন প্ল্যান আমরা ইতিমধ্যে জমা দিয়েছি। সেই প্ল্যানের মধ্যে আমরা প্রায় 1200 কোটি টাকার মতো প্রকল্পের সংস্থান রেখেছি। ইতিমধ্যে আমরা 45 লক্ষ টাকা পেয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি অর্থাৎ আদমা প্রকল্প মারফত। সেই টাকাটা পুরোটাই ব্যয় করা হবে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য। এই সচেতনতার মধ্যে মূলত যে বিষয়গুলোতে আমরা গুরুত্ব দেব তাতে কম জলে বেশি ফসল চাষ করা যায়, অথবা যে জলটুকু আছে সেই জলটা সদ্ব্যবহার করে কী করে সেচের এলাকা বাড়ানো যায়, এবং জলের যথাযথ ব্যবহার অর্থাৎ জলের অপব্যবহার করলে ফসলের লাভের জায়গায় ক্ষতি বেশি হয়, ঠিকঠাক ব্যবহারের মাধ্যমে সবথেকে বেশি ফসল পাওয়া যায়। সেই বিষয়ে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়িয়ে তাদের সঠিক জল ব্যবহারের পদ্ধতিগুলো শিখিয়ে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। না, এই 45 লক্ষ টাকা যেটা আমরা পেয়েছি কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানো অর্থাৎ তাদের ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য, সেটা আমাদের জেলার 25টি ব্লকের মধ্যে প্রত্যেকটিতেই ব্যয় করা হবে এবং ব্লকের আয়তন অনুযায়ী সেচ প্রকল্পের সংস্থানের সুবিধা অনুযায়ী আমরা ব্লকগুলির মধ্যে সেই টাকা বন্টন করে দিয়েছি ইতিমধ্যেই, এবং সেই টাকার কাজ আমরা শুরু করব এই জুন মাসের মধ্যেই। তবে প্রকল্পটি চালু হওয়ার আগে জেলার কৃষকদের জন্য বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। মূলত জলের অভাবে কৃষিকাজে ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষকদের। সচেতনতা শিবিরের মাধ্যমে কৃষকদের বোঝানো হবে কিভাবে বৃষ্টির জলকে সংরক্ষণ করে রাখা যায় এবং তা কৃষিকাজে ব্যবহার করা যায়। সেই সঙ্গে অনুর্বর জমিকে কিভাবে কৃষি জমিতে পরিণত করা যায় তাও শেখানো হবে কৃষকদের। সচেতনতা বৃদ্ধির জন্য ব্লকে ব্লকে এই শিবিরের আয়োজন করা হয়েছে। সামনের মরশুম থেকেই শিবির করা হবে জেলায়। আসলে দেখুন, কৃষক বন্ধুরা যেখানে মাটির ভূগর্ভস্থ জল যারা ব্যবহার করেন, বিশেষ করে শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল ইত্যাদি মারফত, তারা বেশিরভাগই ধান চাষে তাদের আগ্রহ দেখান। কিন্তু সেখানে ধানের জায়গায় যদি বিকল্প ফসল চাষ করা যায় তাহলে প্রায় 5 গুণ, 4 থেকে 5 গুণ অন্য ফসল, ডাল শস্য, তৈলবীজ ইত্যাদি চাষ বাড়ানো সম্ভব। এবং সেটা যদি অর্থনৈতিক দিকটা হিসেব করা হয় তাহলে আমরা দেখব ওই এক একটা জমিতে ধান থেকে তিনি যা লাভ পাচ্ছিলেন তার থেকে 4 বা 5 একটা জমিতে ডাল শস্য বা তৈলবীজ যদি চাষ করেন তাহলে তার লাভের অংশ কোনোভাবেই কম হবে না, বরং বেশ কিছুটা বেশি হবে। জল সঞ্চয়ের যেখানে সুবিধা আছে, যেখানে আমাদের এক্সিস্টিং যে সমস্ত পুকুরগুলো আছে, বড় পুকুর বলুন, ছোট পুকুর বলুন, সেই পুকুরগুলোর জল ধরার ক্ষমতা বাড়িয়ে অর্থাৎ সেগুলো সংস্কার করে অথবা নতুন কোনো পুকুর যদি কাটার সুযোগ থাকে সেই সুযোগটাকেও কাজে লাগিয়ে কী করে আমরা জল বেশি করে ধরতে পারি সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। সকাল থেকেই এলাকায় ঘোরাঘুরি করছিল যুবকটি। দুপুর গড়াতেই আবিষ্কৃত হলো সেই যুবকের মৃতদেহ। মঙ্গলবার তমলুকের স্টেশন রোড এলাকার ঘটনা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার আকস্মিকতায় হতবাক এলাকাবাসী। এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হলো তমলুকে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তমলুক স্টেশন রোড সংলগ্ন এলাকায়। মৃতের নাম সমীর দাস, পাঁশকুড়ার উত্তর মেছোগ্রামে বাড়ি ওই যুবকের। এদিন সকাল থেকেই ওই যুবককে তমলুকের স্টেশন রোড সংলগ্ন এলাকায় ঘুরতে দেখেন স্থানীয়রা। সকাল থেকে দাঁড়িয়েছিল, চিৎকার করছিল, পাগলের মতন আওয়াজ করছিল। আমার ছেলে গিয়ে বলছে, তারপরে এমনি ওর বন্ধুদের সামনে ছেলেকে বলছে যে পাগলের মতন চিৎকার করছে, আর পাটাকে নাকি এইভাবে রেখেছিল, আবার গাড়ি টাড়ি গেলে পাটাকে গুটিয়ে নেয়, নাহলে একভাবে একই জায়গায় দাঁড়িয়েছিল সকাল থেকে। একভাবে একই জায়গায় সকাল থেকে দাঁড়িয়েছিল। এখন দেখছি মরে পড়ে আছে। আমি ছেলের কাছে খবর পেয়ে আমি দেখে আসি তো ছেলেটাকে, তারপর দেখলাম না মরে পড়ে আছে। দুপুর নাগাদ ওই যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কী কারণে মৃত্যু হলো ওই যুবকের তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করতে যায় তমলুক থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়।
কখন থেকে ছেলের একটার দিকে বাড়ি গিয়ে বলছে যে একটা ছেলে এলো এরকম দাঁড়িয়ে আছে, সম্ভবত পাগল, বলছে যে তার চারদিকে গন্ডি কাটা আছে, এই গন্ডিটা না তুলতে পারলে যাওয়া যাবে না। তখন এই একটা বাঁশ দিয়ে এরকম তুলতে হবে। কী করে তোলা যাবে? না আমার বোন এসে কেবল তুলতে পারে, এছাড়া কেউ পারবে না। হ্যাঁ, তার উল্টো পাল্টা সব কথা বলছে। সেই ছেলেটা এইভাবে কথা বললো। তারপর হঠাৎ আমার বাড়িতে যে মেয়েটা কাজ করে সে 2:30টার সময় গিয়ে আমাকে বললো যে একজন মরে পড়ে আছে। তখন তারপরে আমি এলাম। মানে আমি এসে দেখলাম যে সম্ভবত মরে পড়ে আছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। অ্যাডভেঞ্চার স্পোর্টসেই মাঝে মধ্যে মৃত্যু পরোয়ানা, তারপরেও বিন্দুমাত্র সচেতন নন সাধারণ মানুষ। এদিকে সমুদ্র সৈকতে এই মারণ খেলার তাড়নায় এখন মাথায় হাত মৎস্যজীবীদের। যান্ত্রিক শব্দে উঠছে না মাছ, ফলে রুজিতে টান পড়ছে মৎস্যজীবীদের। পশ্চিমবঙ্গে আপাতত এই বিনোদন ব্যবস্থা বন্ধ, কিন্তু উড়িষ্যার সীমান্তে এখনো রমরমিয়ে চলছে এই বিনোদন। সব দেখেও চুপ প্রশাসন। একের পর এক দুর্ঘটনা ঘটায় জেলার মন্দারমণি সহ দীঘা, তাজপুরে অ্যাডভেঞ্চার স্পোর্টসের নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। তবে পুরোপুরি বন্ধ করা যায়নি অবৈধ ব্যবসাগুলিকে। সময়ের ফেরে অবৈধ কারবারিরা বদলেছে ব্যবসার কৌশল, বদলেছে ব্যবসার জায়গা। গোপনে ব্যবসা চালাতে এখন তারা আস্তানা গেড়েছে উদয়পুরে। দীঘার উদয়পুর এবং পড়শি রাজ্য ওড়িশার তালসারি সৈকত জুড়ে চলছে প্যারাসেলিং, প্যারাগ্লাইডিং, বিচ রেসিং এর মতো স্পোর্টস। স্পিড বোট চলে, বোটিং হয়, প্যারাশুট চলে, গাড়ি চলে, মোটর বাইক চলে। এখানে উদয়পুর থেকে আমাদের তালসারি আইল্যান্ড আছে, তালসারি সি বিচ, ওখানে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসে। এখান থেকে আবার ওল্ড দীঘা যায় মোটর সাইকেল। আর বোটিং হয়, বোটিং স্পিড বোট আছে। আমরা পার্টিকে নিয়ে আসি ঘোরাতে, পার্টি ঘোরে। আর প্যারাশুটে আধ ঘন্টা 1450, আর 1 ঘন্টা 2750। পর্যটক ভালো হচ্ছে। আচ্ছা, মন্দারমণিতে যে মারা গেল একজন, মন্দারমণিতে মারা গেছিল, ওটা বন্ধ ছিল। পুলিশ এখানে বলেন, পুলিশ তো মানে এখানে যে আমাদের সি বিচ হয়েছে নতুন, ওখানে মোটামুটি লোক হচ্ছে, পুলিশও আছে। এক শ্রেণীর মানুষ যখন এই ব্যবসা চালিয়ে ফায়দা লুটতে ব্যস্ত, তখন আরেক শ্রেণীর মানুষদের রোজগারে টান পড়ছে এইসব ব্যবসার জন্য। দিন দিন প্যারাসেলিং, প্যারাগ্লাইডিং এর রমরমা বাড়ায় মার খাচ্ছেন মৎস্যজীবীরা। যান্ত্রিক শব্দে ঠিকমতো মাছ ধরতে পারছেন না, জানালেন তারা। ফলে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। পর্যটকদের সমুদ্রের ওপর দাপাদাপির চোটে মাঝ সমুদ্রে যাওয়া দুষ্কর হয়ে পড়ছে মৎস্যজীবীদের পক্ষে। এখানে যে প্যারাসেলিং হচ্ছে, এটা কোনো লাইসেন্স নাই। এরা করছে লোকাল MLA আর এই লোকাল থানাদের হাত নিয়ে করছে, এদের টাকা দিয়ে এরা করছে। কিন্তু এটা করার জন্য আমাদের স্থানীয় ফিশারিম্যান, এখানে অন্তত 10টা মৌজায় 15,000 খানে ফিশারিম্যান আছে, আমাদের জীবিকা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এদের আওয়াজ আর এই যে দূষণ বাড়াচ্ছে, এতে ধারে কাছে আর মাছ থাকছে না। আমরা যে ফিশারিম্যানরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতাম, এদের জন্য এরা চলে যাচ্ছে। আর এখানে যদি কেউ এতে এই যে প্যারাশুট করে উড়াচ্ছে, যদি মানুষ মরে যায়, এদের কোনো কিছু নেই। এরা শুধু উপরে আসে চড়ে বসছে, আর এখানকে আমাদের শাসাচ্ছে। আমরা এর জন্য সুষ্ঠুভাবে নৌকা চালাচল করতে পারছি না, নৌকা রাখতে পারছি না, জাল ফিশিং করতে পারছি না, কিচ্ছুই করতে পারছি। লাল কাঁকড়াও নষ্ট হচ্ছে। সমুদ্রে সি বিচে 4 চাকার গাড়ি নামানোর কথা নয়, মোটর বাইকও নামানোর কথা নয়, কিন্তু এরা টাকা দিয়েছে বলে, লোকাল MLA, লোকাল থানা দিয়েছে বলে 4 চাকার গাড়ি চালাচ্ছে। এতে লাল কাঁকড়া মরছে, এখানকার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, এদের জন্য সব কিছু এখানে ক্ষতি হয়ে যাচ্ছে। আমার নাম ভোলানাথ বেরা। সমুদ্র সৈকতে অবৈধ ব্যবসা চালানোর অভিযোগে বারবার খবরের শিরোনামে উঠে আসছে উদয়পুর। তবে চুপ কেন প্রশাসন? দেখা গেল 2 সীমান্তের এই সৈকতে কোথাও নেই আইনের কড়াকড়ি। বিনা লাইসেন্সেই চলছে ব্যবসা। ক্যামেরার সামনে অকপটে স্বীকার করে নিলেন ওড়িশা পুলিশ। প্রশাসনের নাকের ডগায় বিনা অনুমতিতে ব্যবসা চলায় এখন নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। उसके पास तो कोई पेपर नहीं है। पेपर तो नहीं है, तो कभी कैसे काम कैसे चल रहा है? लाइसेंस मिला नहीं, प्रोसेसिंग चल रहा है, काम कैसे चल रहा है अभी? चलছে তো সব কিছু চলছে। कैसे चल रहा है? সেটা আমার মনে হয় পারমিশন নেই, তাহলে চালাচ্ছে কি করে? চলছে এমএলএ বলছে চলো। হ্যাঁ, এমএলএ বলছে না, এমএলএ কি পারমিশন দিতে পারে? মৌখিক প্রসেস, হ্যাঁ, मौखिक परमिशन, कोई लिखा पढ़ी नहीं है ना। उसके पास परमिशन है क्या? नहीं, थोड़ा बोल दीजिए। नहीं है इसके पास, परमिशन नहीं है। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS।
নিউজ RCBS আজ এই পর্যন্তই, ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।